আর এই চাঁদা যে মানে বিভিন্ন এই চাঁদা নিয়ে আবার করে কি এরা ওই পাপ কাটানোর জন্য যাদের টাকা পয়সা আছে তারা আবার মক্কা শরীফে যায় উমরা করার জন্য, হজ করার জন্য, এটা নানা রকম আছে। বিএনপি কি আসলে তৃণমূল সামলাতে হিমশিম খাচ্ছে? অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না, এটা অপারেশন ক্লিন হার্ট না, এবার বলে অপারেশন কিল হার্ট। বিএনপি যে সমস্ত বড় বড় নেতা যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেল কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? নির্বাচন পরবর্তী নতুন সরকারের পথ চলা শুরু হতে না হতেই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে একটি শব্দ, সেটি হলো সমঝোতা। ২০ বছর পর বিএনপি সংসদ অধিবেশনে বসার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই সংসদীয় উন্মাদনার মাঝেই বড় এক বিতর্কের জন্ম দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কের দীর্ঘদিনের ওপেন সেক্টর চাঁদাবাজিকে তিনি আখ্যা দিয়েছেন সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে। মন্ত্রীর এই সংজ্ঞায়ন কি দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির সাথে সাংঘর্ষিক? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এটি অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। অন্যদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তীক্ষ্ণ ভাষায় প্রশ্ন তুলেছেন, চাঁদাকে কি তবে জাতীয়করণ করা হলো? আজ আমরা খুঁজবো চাঁদা আর সমঝোতার মাঝের সেই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। এই জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে সড়ক ও সেতুমন্ত্রীর এক মন্তব্যের জেরে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্কের জন্ম দিয়েছে, এবং জামায়াতের আমির কিন্তু প্রশ্ন তুলেছেন যে সমঝোতার নামে চাঁদাকে বৈধতা দেওয়া হচ্ছে কিনা, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও কিন্তু বলছে যে এটিকে আসলে যদি চাঁদাকে গ্রহণযোগ্যতা অন্য ভাষায় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে অন্য খাতেও একই যুক্তি ব্যবহৃত হতে পারে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো ব্যতিক্রম দেখছি না। বেচারা সরল সোজা মানুষ, নতুন মন্ত্রী হয়েছেন এবং একসঙ্গে বাংলাদেশের বৃহত্তম 3টি মন্ত্রণালয়। আমার জানা মতো উনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে বলেন না যে স্যার আমাকে কোনো মন্ত্রিত্ব দেন। তারেক রহমান সাহেব দয়া করেছেন, ভালোবেসেছেন, তাকে দিয়েছেন। এখন এই 3টি মন্ত্রণালয়ের ওজন আপনাকে বুঝতে হবে। আমি যেহেতু যোগাযোগ মন্ত্রণালয়ের, বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি যুদ্ধ করেছি রীতিমতো, এবং আমার জীবন নিয়ে টানাটানি ওই সময়টাতে। তো এই ঢাকা শহরে বিভিন্ন পরিবহন থেকে যে চাঁদা তোলা হতো, এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে অনেক বিপদ বিপত্তির মুখে পড়তে হয়েছিল। তো যেটা বলছিলাম যে এই সেক্টরে, 3টা সেক্টরে অ্যাটলিস্ট 30 থেকে 35 হাজার কোটি টাকার চাঁদাবাজি বছরে হয়। তিনি হয়তো এই কথাটা যেভাবে বলা উচিত সেভাবে আসলে বলতে পারেননি। তিনি কিভাবে বলতে চেয়েছিলেন? ওনার কাছে ওনার জায়গায় উনি কীভাবে বলতে চেয়েছিলেন আমি এটা বলতে পারবো না। আমার কাছে মনে হলো যে ওনার যদি অভিজ্ঞতা লব্ধ থাকতেন উনি প্রশ্নটা এড়িয়ে যেতে পারতেন, অথবা প্রশ্নটাকে ভিন্নভাবে উত্তর দিতে পারতেন। কিন্তু মূল ব্যাপারটা হলো কি জানেন, মানে তিনি একে তো নতুন সংসদ সদস্য হয়েছেন, তার ওই আসনে তাকে খুব ফাইট করে নমিনেশনটা পেতে হয়েছে। ওখানে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম সাহেবের মতো মানে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, পারিবারিকভাবে খুব ঘনিষ্ঠ একজন লোক ছিলেন, তাকে বাদ দিয়ে তিনি মনোনয়ন পেলেন। মনোনয়ন পাওয়ার পরে পুরো সময়টা তিনি টেনশনে ছিলেন যে এখানে ম্যাটিকুলাস ডিজাইনে জামাতের প্রার্থী হয়ে যায় কিনা, এগুলো নানা রকম প্রচারণা ছিল। ফলে প্রতিদিনই তাকে এটা হাইপার টেনশনে কাটাতে হয়েছে। আবার সেই হাইপার টেনশনের পর 3টি মন্ত্রণালয় একসঙ্গে পাওয়ার পরে তিনি এখন বুঝে উঠতে পারছেন না হোয়াট শুড ডু, মানে কি বলা উচিত। আর এই সময়ের মধ্যে আরও ঝামেলা হয়ে গেছে। বিএনপি যে সমস্ত বড় বড় নেতা যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেল কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? তো এই জিনিসগুলো উনি বারবার দেখতে দেখতে না ওনার মেজাজটা স্বাভাবিকভাবে নাই। তো আমরা এই মিডিয়া একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে যদি স্বাভাবিকভাবে তার প্রতি হৃদয়বান হতাম যে ওই জায়গাতে আপনি আমি থাকলে আমাদের অনেক সমস্যা হতো, আমি তো মানে রাগ হয়ে যেতাম, আমি হলে রাগ হয়ে যেতাম যে আমাকে চাঁদার কথা জিজ্ঞাসা করেন কেন, আমি কি চাঁদা খেয়ে হয় তার বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকেন, এই ভদ্রলোকের চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে, অথবা তিনি মেজাজ হারিয়ে ফেলবেন, মানে অথবা তার অনেক কিছু হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। এটা একটা যন্ত্রণার মধ্যে। চাঁদাকে যখন আসলে সমঝোতার সাথে তুলনা করা হয় তখন সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? সাধারণ মানুষ তো দিচ্ছে,
এগুলো তো আমাদের দেশে একটা ট্রেডিশনাল। কেউ কি খুশি হয়ে দিচ্ছে জনাব গোলাম মোল্লা রনি? খুশি হয়ে কি কেউ দেয় নাকি? এটা কেউ কিন্তু খুশি হয়ে ভাড়াই দিতে চায় না, সবাই তো মাগনা যেতে চায়, বলে রেলের টিকিট মাগনা করে দাও, তারপর শেষে আমরা এই যে বাসে যাচ্ছি সেটাও টিকিট মাগনা করে দাও। কেউ কি খুশি হয়ে দেয় নাকি? ভাড়া বাড়ালে যে কোনো জিনিস করলেই একটু টানাটানি করতে হয়। তা আমরা তো বাংলাদেশ আসলে টানাটানির মধ্যেই, ডাল ভাতের মধ্যেই নিজেদেরকে মানিয়ে নিয়েছি। এখন যেটা মেনে নিয়েছে, যেটা ট্রেডিশন হয়ে গেছে, যেটা ঐতিহ্য হয়ে গেছে, এবং এই ঘটনার সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা সব ভাই ভাই। এই যে 30,000 কোটি টাকার যে চাঁদাবাজি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, সেই একটা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে একটা মোটরসাইকেল স্ট্যান্ড, এর সঙ্গে থানা জড়িত, পুলিশ জড়িত, মাস্তান জড়িত, খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন। ভিক্ষুক আছে, টাউট আছে, বদমাশ আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে, অনেক লোক আছে এর সাথে জড়িত একেবারে। আবার এই চাঁদা যে মানে বিভিন্ন এই চাঁদা নিয়ে আবার করে কি এরা ওই পাপ কাটানোর জন্য, যাদের টাকা পয়সা আছে তারা আবার মক্কা শরীফে যায় উমরা করার জন্য, হজ করার জন্য। এটা নানা রকম আছে, মানে কীর্তি কাহিনী আছে। টাকা তো একটা দুটো টাকা না, অলমোস্ট 30,000 কোটি টাকা বছরে। তো এটা নিয়ে এটা সহজে এত বড় একটা শিল্প, আপনি যদি মনে করেন একটা ইন্ডাস্ট্রি করেন, মনে করেন যে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল 1 লক্ষ লোক চাকরি করে, তো প্রাণ গ্রুপ 1 লক্ষ লোক চাকরি করে সেখানে। তো সেখানে তারা কি বছরে 30,000 কোটি টাকা তো দূরের কথা, 300 কোটি টাকা তো নেট প্রফিট করতে পারে না। তো এরকম যার জন্য আপনি কি রাতারাতি একটা প্রাণ গ্রুপ বন্ধ করে দিতে পারবেন না। তো এরকম একটা স্বর্ণের ডিম পাড়া, স্বর্ণ ডিম্ব পাড়া হাঁস, এই হাঁসটাকে সহজে মারা যাবে না। যারা ওখানে যাচ্ছেন তাদের এটার জন্য খুব মায়া লাগছে, যারা শুনছেন তাদের অনেক মহব্বত তৈরি হচ্ছে, এর মধ্যে অনেক রসায়ন আছে। ফলে রাতারাতি একজন ব্যক্তিকে পয়েন্ট আউট করলে কাজ হবে না, এটা একটা সামগ্রিক সিস্টেম। জনাব গোলাম মোল্লা রনি, জনাব মাহবুব আজিজ, যেমনটি গোলাম মোল্লা রনি বলছিল 30,000 কোটি টাকার চাঁদাবাজি হয়, তাহলে সেই বড় একটা ফান্ডকে আসলে সমঝোতার বুড়োকে আবদ্ধ করার কোনো সুযোগ আছে কিনা? যদি পার্থক্যটা বুঝতে চাই, চাঁদাবাজি আর সমঝোতার মাঝে পার্থক্যটা কোথায়? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আমাদের দেশের যে মন্ত্রীরা যারা থাকেন দায়িত্বে, এই ধরনের গুরু দায়িত্বে থাকেন, তাদের কথাবার্তা তো অনেক সময় বেশ হাস্যরসের এবং নানান রকম আলোচনার উদ্রেক করে। যেমন আপনাদের মনে পড়বে শাহজাহান খান সাহেবের সেই কথা যে গরু ছাগল চিনলেই তো হবে, ওই ড্রাইভারদেরকে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, এত কিছু জানতে হবে কেন? নতুন একটি সরকারের কাছে কি কি প্রত্যাশা মানুষের সামনে জাগায়? যদি সমঝোতা করেই মানুষ টাকা দিয়ে চলতে হয়, তাহলে আর এত রক্তপাত কেন? তখন এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই অপ্রস্তুত মানসিকতাকেই বোঝায়, এবং সেটা দৃষ্টিভঙ্গিটা ঠিক পরিষ্কার হয় না যে আসলে কি দাঁড়াচ্ছে। আপনার 30,000 কোটি টাকাই হোক আর 10,000 কোটি টাকা হয়, 5,000 টাকা হয়, যখন আমার উপরে চলে আসছে, আমি একজন সাধারণ নাগরিক, তখন কিন্তু আমি ভুক্তভোগী। এবং আমার কাছে যখন চলে আসবে এই চাঁদা ব্যাপারগুলো, এবং তো আমরা যে ব্যাপারগুলো দেখেছি, বিশেষ করে 5ই আগস্টের পর দেশ জুড়ে কিন্তু চাঁদাবাজির একটা বিশাল রমরমা অবস্থা চলে গেছে। এবং জামাত কিন্তু সত্য হোক মিথ্যা হোক এটা একটা প্রোপাগান্ডা জুড়ে দিল যে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, এবং এটা এমন ভাবে যে ছড়িয়ে গেল যে আপনি কি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি আপনি মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে থাকবেন। ফেসবুক পোস্টে কিন্তু জামায়াত আমির আবারও বলেছেন চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। হ্যাঁ, এবং সেই জায়গাতে এই সবকিছু কিন্তু এই সরকারের কাঁধে চাপিয়ে দিলে হবে না। 3 দিন বা 4 দিন বয়সী সরকার চাঁদাবাজি করছে, এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এইটার যে সংস্কৃতি আমরা জানি যে এই সংস্কৃতি তো চলমান, দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো মুখগুলো পরিবর্তিত হয়, কখনো এই দল থাকে, কখনো সেই দল থাকে, হয়তো ওই ব্যাপারেই মন্ত্রী বলেছেন, কিন্তু আরো গভীরভাবে এই জিনিসগুলো সামনে আসতে হবে, এবং যেই চাঁদাবাজি যেই সেক্টরেই হোক না কেন সেটাকে একদম তৃণমূল থেকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। চাঁদাবাজিকে কোনোভাবে উৎসাহিত দেবার কোনো রকম যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। জবাবদিহিমূলক যে শাসনের কথা আমরা বলি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে কেন আইন বহির্ভূত বিভিন্ন লেনাদেনা চলবে? লেনদেন তো হতেই পারবে না আপনার আইন বহির্ভূত, এবং এগুলো তো মিনিমাম সুশাসনের যে ন্যূনতম সুশাসন তার প্রাথমিক চাহিদা। এবং সেই জায়গায় যখন আমাদের মন্ত্রীরা এই ধরনের কথা বলে ফেলেন তখন কিন্তু সমস্যা ঘটে যায়। এবং প্রথমেই আপনি দেখুন, এই মন্ত্রী এরকম বললেন, আবার সংস্কৃতি মন্ত্রী বললেন যে আমরা লতা মঙ্গেশকর তৈরি করবো, আমরা কি কাক্কার বানাবো শিল্পী। একটা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব কি
রাতের বেলা মানে একটা শোতে কোটি কোটি টাকা যেন শিল্পীরা আয় করতে পারেন। মানে সাংস্কৃতিক প্রেক্ষাপট কোন জায়গায় তিনি নিয়ে গেলেন মন্ত্রী। কালো টাকার আধিক্যের কথা আমরা বলবো, আমরা লুটতরাজের কথা বলবো ব্যাংকে। আমরা দেখতে পাচ্ছি বারবার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে 33 বিলিয়ন ডলার তাদের রিজার্ভে আছে, যেটা আওয়ামী লীগ সরকার 19 বিলিয়ন ডলার রেখে গিয়েছিল। কিন্তু রিজার্ভটা একটু হলো কি করে? আপনি বিনিয়োগ হয় না, জিডিপির জন্য আপনি কিছু করছেন না, রেমিটেন্সের টাকা এনে সব রিজার্ভে ঢুকছে। আপনি যদি মানুষ কাজের মধ্যে না থাকে, শুধু আপনাকে এক ধরনের রিজার্ভ, কাগজে রিজার্ভ দিয়ে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়ায় সেটা কিন্তু আপনার সিপিডি তার সর্বশেষ যেই প্রেস কনফারেন্স সেখানে জানিয়েছে যে আমাদের যে দেশের আর্থিক অবস্থা আওয়ামী লীগ যা রেখে গিয়েছিল তার চেয়ে খারাপ রেখে গেছে। নতুন সরকার দায়িত্বে এসেছে 17 তারিখ থেকে আজকে 5 দিন। তো এখনই তো আসলে আমরা কোনো সেই অর্থে সরকারকে আক্রমণ করে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা অবশ্যই আমাদের যে পূর্ব অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বিশ্লেষণ উপস্থাপন করতে পারি এবং বলতে পারি যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি কি। আমরা আওয়ামী লীগের 17 বছরের বা 15 বছরের যে শাসন দেখলাম, সেখানে তো সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল আইনের শাসন, গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতা। যদি সাংবাদিকরা তেলবাজি করে থাকে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে, সেটার জন্য আলাদা আলাদা মামলা দেওয়া যেত। কোনো সাংবাদিক তো হত্যার সঙ্গে জড়িত না। এখন পর্যন্ত আনিস আলমগীর উনি জেলে আছেন, আরো অনেক সাংবাদিক জেলে আছেন। তাহলে আপনি দেখুন যে এই সুশাসন এবং এই যে বাকস্বাধীনতার পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে। তো সেই জায়গায় মাত্র 5 দিন বয়সী সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ গত 18 মাসে আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি আইনের শাসনের অনুপস্থিতি, আইন নিজের হাতে তুলে নেওয়া, ক্ষমতার আস্ফালন। রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই, কারণ এই দেশের ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থ। এটাও তো আমরা জানি, অর্থ এবং পেশি শক্তি, গোষ্ঠী শক্তি, স্বজনপ্রীতি, এই সব কিছু একদম লুণ্ঠনবাজি ক্ষমতার রাজনীতিকে ঘিরে থাকে, যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে দল মত নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন, যে কোনো ধর্মমতের বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা আছে রাষ্ট্রে। এই কথাগুলো কিন্তু আমাদের কাছে নতুন। আমরা রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে এই ধরনের বার্তা সমসাময়িককালে পাইনি। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন হামলাটি পূর্ব পরিকল্পিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে বিএনপির জন্য পরিণতি ভয়াবহ হবে। বিএনপি কি আসলে তৃণমূল সামলাতে হিমশিম খাচ্ছে? জনাব তারেক রহমান সাহেব যিনি সরকার প্রধান, আপনি আগে যেটা বলছেন রাষ্ট্রপ্রধান, মূলত আসলে এটা হবে সরকার প্রধান। তো সরকার প্রধান হিসেবে তার যে অভিযাত্রা, এখানে আমি যাত্রা না বললে বললাম অভিযাত্রা। অভিযান মানে একের উপর দিকে যেটা যায়, পাহাড়ে ওঠার মতো, এটা খুবই কঠিন, প্রচণ্ড কঠিন। এখন এই সময়টিতে তারপর তিনি অনেক চমক সৃষ্টি করেছেন। গত 4-5 দিনে ব্যতিক্রম ধর্মী অনেকগুলো কাজ করেছেন, যেমন সচিবালয়ে অফিস করা, ডিউ টাইমে 9টা 5 মিনিটের মধ্যে অফিসে উপস্থিত হওয়া, এরপরে যেগুলো ক্যাজুয়াল ড্রেস করা, কোনো রকম প্রোটোকল না নেওয়া, এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু আমরা ভীষণ রকম বিরক্ত আগের এই রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের যে ভিআইপি প্রোটোকলের কারণে। আপনি যদি এরকম কোনো বিপদে পড়েছেন কি না, ধরেন যে রাস্তাতে প্রধানমন্ত্রী যাবে বা রাষ্ট্রপতি যাবে, আধা ঘন্টা আগে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ কোথা থেকে এসে সেই রাস্তার দিকে পিছন দিকে ফিরে জনগণের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় থাকে। এবং ওই পথ দিয়ে যদি আপনি যান, যাওয়ার পর যদি কোনো গাড়ির দিকে তাকান, বহর দিকে তাকান, তখন পুলিশ তেড়ে আসে, আপনি ওদিকে তাকালেন কেন? একজন নাগরিক হিসেবে এটা খুবই অবমাননাকর, অস্বস্তিকর। তো সেই জায়গাটা তার শহরে ভোগান্তিপুর ব্যাপার নয়। আপনি দেখলেন যে পুলিশ আপনার দিকে তাকায় আছে, মানে যেদিকে প্রধানমন্ত্রী যাবে ওই দিকে পশ্চাৎ ড্রেস দিয়ে পুলিশ দাঁড়ায় আছে, আর আপনার দিকে চোখ গোল গোল করে তাকায় আছে। আপনি হঠাৎ করে একটু গাড়ির দিকে তাকালেন, প্রধানমন্ত্রী যাইতেছে, অনেকগুলো গাড়ি যাইতেছে, এমনি তো ভো ভাজে আওয়াজ শুনলে মানুষ একটু তাকাতে ইচ্ছা করে, কৌতূহলী মন। আপনি তাকালেন, হ্যাঁ আপনি কি কোন দলের এজেন্ট, আপনি কি সিআইএর এজেন্ট, আপনি প্রধানমন্ত্রীর গাড়ির বোর্ড দিকে তাকালেন, দেখে আসেন, আপনার একটু চেক করি আপনার শরীরের মধ্যে কোনো বোমা ঠোমা আছে কিনা। তো এই যে এটা মনস্তাত্ত্বিক অবস্থা যায় রাস্তাঘাটে, এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন, যেহেতু ইউরোপে এই জিনিসগুলো নেই। তো এটা ওনার অনেক পজিটিভ। আর উনি
উনি এটাও খুব ভালো করে জানেন যে তার দলে কি পরিমাণ চাঁদাবাজ আছে। ওই 4,000 না 8,000 লোক বোধ হয় নির্বাচনের আগে গত 17 মাসে দল থেকে বহিষ্কার তিনি করেছেন। তো এতকাল তো তার আসলে এক্সিকিউটিভ পাওয়ার ছিল না। এখন হি হ্যাজ মিলিটারি পাওয়ার, হি হ্যাজ যাকে বলে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব তো তার হাতে। এবারও কি আসলে সাংগঠনিক ব্যবস্থায় সীমাবদ্ধ থাকবে? দলীয় না না না, এইবার আপনি কঠোর হতে পারবে এইবার আগের চেয়ে, মানে সেটা ওই এর আগে একবার যেমন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না, এটা অপারেশন ক্লিন হার্ট না, এবার বললে অপারেশন কিল হার্ট। একেবারে অপারেশন যারা যারা এই ধরনের কাজ করবে ওদের কলিজাটা ছিনিয়ে নেওয়া হবে। এর কারণ হলো এটা বিএনপির অস্তিত্বের বিষয়, তারেক রহমান সাহেবের অস্তিত্বের বিষয়। কত ইয়াং না, এর মধ্যে 17 বছর প্রবাসী। এই যে বিপুল সম্ভাবনা গ্রামের একজন চাঁদাবাজের জন্য, মহল্লার একজন মাস্তানের জন্য, টাউট বাটপারের জন্য, তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তার স্ত্রীর জীবন, তার নিজের জীবন, তার সন্তানের জীবন, এগুলো সব আবার হুমকির মুখে পড়বে। আমার কাছে মনে হচ্ছে না যে তিনি এখানে জিরো টলারেন্স ছাড়া তার কোনো উপায় আছে। তাকে চাঁদাবাজদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যেতে হবে। এমনকি তার একেবারে ঘনিষ্ঠ জন, এই যে মন্ত্রী রবিউলের কথা বললাম না, রবিউলের বিরুদ্ধেও যদি কোনো চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়, বিশ্বাস করেন আকাশের সমস্ত শক্তি এসেও তারেক রহমানের হাত থেকে রবিউলকে রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। এবং রবিউলকে সেই যে বললাম যে অপারেশন ক্লিন হার্টের মধ্যে যেতে হবে, রবিউল আর এখন কতটুকু পাওয়ারফুল, তার সাথে অনেক পাওয়ারফুল ছিল নাসিরউদ্দিন পিন্টু এই ঢাকা শহরে। সেই নাসিরউদ্দিন পিন্টুকে জেলে যেতে হয়েছে, তাকে মরতে হয়েছে জেলখানার মধ্যে। তো যার জন্য এই সমাজে মানে মন্দ কাজের একটা নির্দিষ্ট সময় আছে। আমাদের এই সমাজে দেখেন কত সালমানের রহমান ছিল, কত মানে দরবেশ টরবেশ ছিল, কোথায় আস তারা? কত মানে এই ঢাকা শহরে আওয়ামী লীগের জমানাতে এই হুন্ডা পার্টি, গুন্ডা পার্টি, রামদা পার্টি, এদেরকে অভাব ছিল? তারা কেউ কিন্তু নেই। কাজেই এখানে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি বসেছেন, আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন, তার মন মস্তিষ্ক যদি সুস্থ থাকে, তিনি যদি বুঝতে পারেন যে অন্যের পাপের কারণে তার জীবন সংকটাপন্ন, তিনি যদি চান তাহলে বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তিনি বলবে যে আমি চাই না, শুধু আই ডোন্ট লাইক ইট। আর এই কাজটা করার যোগ্যতা তার থাকতে হবে, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে এবং তার ডিজায়ার থাকতে হবে। 3টা, মানে যেমন ইউনূস সাহেব চেয়েছেন কিন্তু দুর্বল ব্যক্তিত্বের মানুষ, হয়নি, ওনাকে একটা তেলাপোকাও মানেনি। তো এরকম ঘটনা। তো এখন তারেক রহমান সাহেব চাইলেও হবে না, তাকে সেই শক্তিমত্তা, সাহস, বুদ্ধি, প্রজ্ঞা, এই জিনিসগুলো তাকে দেখাতে হবে। তিনি চাইলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আর সেই কাজ করতে পারলেই তিনি অমরত্ব লাভ করবেন বা লোকজন তাকে আবার পছন্দ করবে। এই হলো বাস্তবতা। এখন তিনি সেটা কিভাবে কি করেন না করেন, এটা সময় আসলেই সেটা বোঝা যাবে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে রাষ্ট্রের অনেকগুলো সমস্যা রয়েছে। তো রাষ্ট্রের সেই সমস্যাগুলো, যে সমস্যাগুলো দীর্ঘমেয়াদী, যেমন অর্থনৈতিক সমস্যা, তারপরে ধরুন যে সাহিত্য এবং সংস্কৃতির কতগুলো সমস্যা, তরুণ সম্প্রদায় যারা আছেন, জেনজি বলা হয়, তাদের যে অভ্যাস, কথাবার্তায় কতগুলো পরিবর্তন চলে আসছে। বিএনপি সভাপতি কোন জায়গার যেন সে থানার ওসিকে মানে টেলিফোন করে সব গালাগালি করছে। তো সেখানে তো দেখা গেল যে ইউনূস সাহেবের আমলে হলে তো এটা হতো না, কিন্তু বর্তমান জমানাতে এটা প্রকাশ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিঃসন্দেহে নির্দেশ গেছে এবং সেই মানে বিএনপি যে সভাপতি তাকে ধরে আনা হয়েছে। মেসেজ ইজ ক্লিয়ার। তো এইভাবে তো আসলে একটা প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা আছে, এই যে দেখুন তিনি সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে মানে কত দ্রুত কতগুলো পরিবর্তন তিনি করে ফেললেন। তো এটা তো এখন জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে অন্য যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা গত 17 মাসে 170 বার তারা সেই হাইকোর্ট দেখিয়েছে। জেলা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টা নেপথ্য থেকে প্রশ্ন সামনে এসেছে এবং এ ধরনের তৎপরতার পেছনে বিএনপির গ্রিন সিগন্যাল রয়েছে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সব মিলিয়ে আসলে কি কারণ দেখছেন? আসলে গ্রিন, রেড বা ব্লু সিগন্যালের চেয়েও বড় কথা হচ্ছে কি, যে একটা রাজনৈতিক সহিষ্ণু পরিবেশ তৈরি করা, এবং সেটা একটা গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। এই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পুরো জাতি দাঁড়িয়ে গেল নির্বাচনে, তার তো একটা গন্তব্য আছে। এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, এটা কেন হলো? এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয় হয়েছে। তারা আওয়ামী লীগকে সরিয়ে রেখে একটা সাম্প্রদায়িক শক্তিকে প্রধান বিরোধী দলের রূপান্তরিত করার ক্ষেত্রে বড় ভূমিকাও পালন করেছে। এত ভোট হঠাৎ করে কোথা থেকে এলো? এতগুলো আসন, তারা প্রায় 77টা আসন নিয়ে যেই দল মুক্তিযুদ্ধের
বিরোধিতা করেছে তারা এখন প্রধান বিরোধী দল। এটা কিন্তু খুব কম কথা নয়। গত 70 বছরের এই জামাতের ইতিহাসেই তারা সবচেয়ে বড় বিজয় লাভ করেছে এবার। কাজেই এই সময়ে যতখানি গণতান্ত্রিক হওয়া যায়, নিশ্চয়ই যেই অপকর্মগুলো করেছে আওয়ামী লীগ বা অন্যান্যরা যারা করেছেন সেগুলো তো অবশ্যই বিচারের আওতায় আসবে। তারপরও নিশ্চয়ই গণতান্ত্রিক সরকার, যেটা তারেক রহমান নিজে বলেছেন যে যদি জনগণ চায় কারোর পক্ষে রাজনীতি থেকে দূরে থাকা দরকার হবে না, জনগণ যা চায় তাই হবে। তো সেই গণতান্ত্রিক মানসিকতাতে আমরা অবশ্যই চাইবো যে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের, যেই দলেরই হোক না কেন, বিরোধী দলের কর্মীদের থেকে শুরু করে প্রত্যেকটা দলের কর্মী, নেতা কর্মী, ধর্ম মত নির্বিশেষে সকলেই রাষ্ট্রের কাছে সমান নিরাপত্তা পাবে। এটা একদম প্রথম দায়িত্ব সরকারের। আপনি যে বললেন সরকারের চ্যালেঞ্জ কি, সরকারের চ্যালেঞ্জ হচ্ছে মানুষের নিরাপত্তা প্রদান, যাতে সে তার মত প্রকাশ করতে পারে, যাতে যে কেউ নির্ভয়ে থাকতে পারে যে এই দেশটি সবার। এই জায়গাটি যখন মানুষ অর্জন করতে পারবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যেমনটি সেই প্রথম প্রহরের যে বিষয়টি যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারের জামায়াতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে এই কর্মসূচি যে সাংঘর্ষিক, সেটি আসলে কিভাবে দেখছেন? আমি আসলে এটা জামাতের রাজনীতি, জামাত সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম দেখছি সেইখানে যে আলোচক হিসাবে আপনার জামাতের লোকের প্রেজেন্সটা খুব কম দেখি। এই সমস্ত প্রশ্নগুলো জামাতকে করলে সবচেয়ে ভালো। তবে রাষ্ট্রের কথা থেকে যে জিনিসটা পাইছি যে আদর্শ বিবর্জিত, মানে রাজনীতিতে আদর্শ বলতে কিছু নাই, এবং এই যে ভোট কেনার বিষয়, বিশেষ করে তার সেন্টারে সে বা তার কি বলে তার সিটে, তার আসনে সে এটা প্রত্যক্ষদর্শী, এটা নিয়ে আমার তাকে চ্যালেঞ্জ করার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে তো সর্বত্রই জামাত এটা করার চেষ্টা নিশ্চয়ই করছে বা করার চেষ্টা করতে, সামনে হয়তো আরো করবে। কিন্তু এক জায়গায় আমি খুবই একমত তার সাথে, যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। এই যে রাজনীতিতে নীতি বলতে কিছু নাই, এটা কিন্তু সবার বেলায় অ্যাপ্লিকেবল। আমরা যদি বাংলাদেশের রাজনীতি ভালো করে পর্যবেক্ষণ করি, একটা মারাত্মক হাতিয়ার ব্যবহার করা হচ্ছে 55 বছর যাবৎ। সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসিশন অ্যাট এনি মোমেন্ট। বিষয়টা এইরকম, মন চাইলে আপনি চেঞ্জ করে ফেলবেন। যেমন ধরেন আপনি এই যে আজকে এই যে বর্তমান যে সরকার, তার ভিতরে একজন উপদেষ্টা আছে খলিলুর রহমান, তাকে নিয়ে যেরকম চিৎকার আমরা করেছি, সবাই চিৎকার করেছি কিরকম তার ডুয়েল পাসপোর্ট, সে আমেরিকান নাগরিক এবং সে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে এবং তার পদত্যাগ, তার সবাই আমরা চেয়েছি বলতে আপনি যদি বলেন আজকের যে বিএনপি, সেই দলও চেয়েছে। অথচ আপনি দেখেন আজকে কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই দলের মধ্যে সে একটা ভাইটাল মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ইট ইজ অলমোস্ট নেক্সট টু প্রাইম মিনিস্টার, এরকম একটা জায়গায় সে মন্ত্রী আছে এবং তাকে নিয়ে কিন্তু সবাই সহ অবস্থান করতেছে। তাহলে নীতির প্রশ্ন যদি আনি, এটা তো কোনোভাবেই এটা যায় না, কোনোভাবে এটা যায় না। কারণ আজকে আপনি কল্পনা করেন, একটা কল্পনা, যদি এনসিপি নির্বাচনে জিততো, এনসিপি সরকার গঠন করতো, আর সেখানে যদি আসিফ মাহমুদ কিংবা মাহফুজুল আলম এরা এটার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হইতো, তাইলে বিষয়টা কি হইতো। কিন্তু আজকে আমরা এটা নিয়ে কেউ ভাবছি না। অর্থাৎ আমার কাছে মনে হয় না কারো বিবেক কোনো কাজ করে। এটা বলার খাতিরে বলা, লক্ষ্যই লোক পাওয়ারে পৌঁছানোর পর আপনি সব অভিযোগ শেষ হয়ে যায়। এবং কেউ অভিযোগ করে যারা পরাজিত, যেমন জামাত পরাজিত, তার অভিযোগ আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে। হয়েছে কি হয়নি সেই বিষয় নিয়ে আমি বিতর্ক করছি না, কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আনছে। তারপরে আপনি ধরেন এর আগে ধরেন আজকে যে রাজাকার বা এরা দেশদ্রোহী, তাদের সাথেও কিন্তু আমরা জোট করে ক্ষমতা করেছি। তার মানে আলটিমেটলি আমি রাশেদদের এই কথার সাথে একমত, রাজনীতিতে নীতি বলতে কিছু নাই। অর্থাৎ যখন যেটা দরকার তখন সেটা অবলম্বন করবেন। আপনি যদি একবার ক্ষমতায় পৌঁছে যান, তখন হোয়াট এভার ইউ সে ইউ আর পারফেক্ট, আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত। আইনের কোনো তোয়াক্কা নাই, আমি দেখছি না। জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ করবেন? জামায়াত কি কট্টর ইসলাম
ইসলামপন্থী রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে? সেটা তো আমি বলতে পারবো না রে ভাই, ইট ইজ একজন বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে আমি দেখেন? একটা বিশ্লেষক হিসাবে আপনি মনে করেন যে জামাতের আজকের যে পরিমাণ ভোট, তারা 31% ভোট পেয়েছে, কাস্টিং ভোটের 31% ভোট তারা পেয়েছে। এটা চারটিখানি কথা নয়। আপনি 31% ভোট সারা বাংলাদেশে, আর বিএনপি জোট পেয়েছে 49% বা 50%ই ধরেন। তো আপনি কি বিএনপির 50% আমার কাছে সারপ্রাইজিং না। এত বড় একটা দল, বিশাল দল, দীর্ঘ 16-17 বছর পর তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট পাবেই। কিন্তু জামাতের 31% ভোট, এটা কোনোভাবে মেলানো যায় না। যে কথাটা আমি আগেও বলছি, এখনো বলি, জামাত সম্পর্কে হয়তো মানুষের যে যেটা বলে, আমি সেটা নিয়ে আমার দ্বিমত নাই। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয়, জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদের বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই অন্ধবিশ্বাস মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে। এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী, কথাটা আমি আগেও বলছি, এখনো বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখবো। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। এই যে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী বলবে কিভাবে? আপনার ধর্ষণের সেঞ্চুরি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছিল, তখন ক্ষমতায় ছিল কারা? আওয়ামী লীগ। জামাত তো ক্ষমতায় ছিল না, জামাত তো কখনোই ক্ষমতায় ছিল না। বাংলাদেশের গত 53-54 বছরে, আগেও বলছি এখনো বলছি, একজন নারী পুলিশের আইজিপি হন নাই, একজন নারী সেনা প্রধান হন নাই, একজন নারী প্রধান বিচারপতি হন নাই। ওই ক্ষমতায় তো জামাত ছিল না, সবাই প্রগতিশীল যারা ছিলেন তারাই। ওই আলটিমেটলি তো সবাই নারীকেই দমিয়ে রেখেছেন। এখন বলতে পারেন নারী পার্টিসিপেট করতে, আমি চিফ তো দেখি নাই যে কোনোটার চিফ হয়েছে। এবং আপনি এই মিডিয়ার প্রধানমন্ত্রী নারী, আপনি যদি বলেন না, দেশের প্রধানমন্ত্রী নারী হয়েছে পৈতৃক সূত্রে। স্পিকারও তো হয়েছে নারী, পৈতৃক সূত্রে। স্পিকার বানাইছি আমি, নারী বলে বানাইছি, মাঠ পর্যায় থেকে আসে নাই। আমার কথাগুলো ওইখানে। আপনি প্রধানমন্ত্রী, সেটা তো ভিন্ন কথা, ওটার আলাদা পর্ব। ওটা তো সে গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসে কেউ প্রাইম মিনিস্টার হন নাই বাংলাদেশের। কিন্তু অ্যাডভোকেট অভয়নাথ রাজ্জাকি, মানে মেধা তালিকার কোন জায়গায় আসলে নারীরা নিজেদের মেধার ছাপ রাখতে পারেনি? আপনি দেখবেন একটা জায়গায়, আপনি যদি আরো ইয়েতে আসেন, আপনি যে কতগুলা মিডিয়া আছে, কয়টার সিইও আছে মেয়ে? অনেকেই আছে। যারা আছেন তারা দেখবেন হয় হাজবেন্ডের মালিক, নয় পিতা মালিক। সেটা আপনি দেখেন, এছাড়া দেখেন না। চাকরি সুবাদে গিয়া সিইও হইছে কয়টা পত্রিকার এডিটর আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন যে নারীদের যোগ্যতা বিবেচনায় তারা ওই পোস্টে যাচ্ছে না? আমার বিবেচনা, কারণ আপনারা প্রশ্ন করছেন আমাকে জামাত নারী বিদ্বেষী, সেই জন্য আমি বলছি জামাত নারী বিদ্বেষী। জামাত তো ক্ষমতায় আসে নাই, কিন্তু 54 বছর তো প্রগতিশীল আমরা ক্ষমতায় ছিলাম, এখনো আছি, সেই আঙ্গিকে বলছি। সুতরাং কোথায় যেন তাদের একটা অবস্ট্রাগল, একটা সার্টেন জায়গার পর আর যেতে দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, হয় নাই তো? নারীর কি অযোগ্য? কিন্তু এই যে এখন আমরা দেখলাম যে ত্রয়োদশ নির্বাচনে আপনি বলছিলেন যে জামাত 31% ভোট পেয়েছে, সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি প্রশ্নটি রাখছি। বিরতির যদি করতে পারতো জামাত, তাহলে এই কয়টা করবে কেন? আরো করতে পারতো। ইঞ্জিনিয়ারিং যদি করতে পারে তারা, তাহলে তো আরো ইঞ্জিনিয়ারিং করতে পারতো। ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে নির্বাচনের দিন 15 আগে বলেছি যে বাংলাদেশে নির্বাচনে দুইটা ঘটনা ঘটে, একটা হলো কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবং মানুষ এই কারচুপি আর ইঞ্জিনিয়ারিংটা মিলিয়ে ফেলে। কারচুপিটা হইলো যে দলীয় নেতাকর্মীরা করে, ওই যে সেন্টার দখল করা, ব্যালট বক্সে সিল টিল মেরে তারপরে ঢুকানো, সেটা এবার হয়নি, এটা করা কঠিন। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করে প্রশাসন। এখন প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে, সেজন্য আমি ইলেকশন আগে বলছিলাম আমি জানি না আপনারা করেন কিনা, এবারও করেছেন কিনা তা জানি না, কিন্তু আমি বলেছিলাম আগে যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং যদি করেন, এরকম ইচ্ছা থাকে, তাদের কাছে করজোরে চাই যে আপনারা দয়া করে কইরেন না, অন্তত দেশটা একটা ভালো নির্বাচন, এটা বলেছিলাম। এখন করছে কি করে নাই? এখন যদি জামাত করতে পারে, তাহলে সে এত অল্প করবে কেন? আরো তো করতে পারতো। এইবার আসেন আপনি
যে আওয়ামী লীগ বিএনপি একত্র কি কথা বলেন যে ভারতের সহযোগিতা না কি প্রশ্ন করলেন? ভারত আওয়ামী লীগ বিএনপির যোগসাজশে এবারে নির্বাচন হয়েছে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেটা আমি বলতে পারবো না যে ভারত আওয়ামী লীগ বিএনপি যোগসাজশ কিনা, কিন্তু বিএনপি টেক ওভার করার পর অর্থাৎ ক্ষমতা আসার পরই আমরা দেখতেছি যে আওয়ামী লীগের বিভিন্ন অফিস থেকে তালা তোলা খুলতেছে, প্রচুর এরকম অভিযোগ। আজকে ধানমন্ডিতে বোধহয় মিছিল করছে। এই করাটা অপরাধ না নিরপরাধ সেই বিষয়ে আমি যাব না, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে দেশের রাজনৈতিক সরকার আসলেই আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এই কথা আমরা শুনছিলাম নির্বাচনের আগে। তো তাহলে আপনার আওয়ামী লীগের যে অফিস সেটা তো বন্ধ ছিল, তাদের কার্যক্রম বন্ধ ছিল। এখন যে খোলা হচ্ছে, আমি আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য বলছি না, এখন যে খোলা হচ্ছে ওইটা নিষেধ মানে অমান্য করে প্রশাসন কোথায়? জি, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবহিনা রাজাকি। পরিষ্কার যে প্রশাসন কাজ করছে না। রাশেদ খান, প্রশাসনকে কাজ করছে না, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না এমন অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি আরো বলেছেন যে নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, সেগুলো সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছেন তারা। এই যে ইঞ্জিনিয়ারিং অভিযোগ একের পর এক অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো কি আসলে শুধুই বিরোধী রাজনীতির ভাষা নাকি আসলে সত্যতা আছে? প্রথমত দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে এনসিপি বলেন, জামাত বলেন, তারা সহযোগিতা করেছে। আমি এর আগে আর একটা টকশোতে ছিলাম, সেখানে জামাতের একজন নেতা ছিলেন। আমি তাকে বলছিলাম যে দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে এনসিপি বলেন, জামাত বলেন, তারা সহযোগিতা করেছে। আমি এর আগে আর একটা টকশোতে ছিলাম, সেখানে জামাতের একজন নেতা ছিলেন। আমি তাকে বলছিলাম যে আপনারাও তো আওয়ামী লীগের ভোট নিয়েছেন, তাদেরকে সাথে নিয়ে মিছিল করেছেন। তো তিনি বলছিলেন যে আমরা তো নেতাদের নিয়ে নাই, কর্মীদেরকে নিয়েছি। তো এখন যারা নিজেরাই আপনার এইভাবে পুনর্বাসন করছে, মিছিল মিটিংয়ে তাদেরকে রাখছে, ভোট কামনা করছে, আবার তারাই আবার অভিযোগ করছে। নাহিদ ইসলাম আর আপনার শফিকুর রহমান অর্থাৎ এনসিপি আর জামাতের মধ্যে তো এই মুহূর্তে কোনো পার্থক্য নাই। তারা তো বলা যায় এক প্রকার যে জামাতের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। এখন জামাত থেকে আর কখনোই তারা বের হতে পারবে বলে আমার কাছে মনে হয় না। যদিও তারা আলাদাভাবে শপথ নিয়েছে, কিন্তু এই শপথের মূল্য কোথায়? কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এনসিপির 3% ভোট দেখানো হয়েছে, এগুলো সব জামাতের ভোট। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যেভাবে কথা বলে, মানে তিনি কি ভোট পেয়েছেন? জামাত ঢাকা 8 আসনকে খুব ভালোভাবে গুছিয়েছে দীর্ঘদিন ধরে, যেহেতু এটা আসলে বলা যায় যে রাজনীতির একটা ক্ষেত্র এবং এইখান থেকে রাজনীতি উৎপাদন হয়। এই আসনটা জামাত ব্যাপকভাবে গুছিয়েছে এবং যেহেতু এনসিপিকে নিতে হয়েছে, এনসিপিকে আসনটি ছেড়ে দিয়েছে, তো মানুষ তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দেয়নি, জামাতকে ভোট দিয়েছে। তো যাই হোক, জামাত একটি বড় সংগঠন, তারা অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, এবার তারা খুব ভালো ফলাফল করেছে। তবে এনসিপি খুব ভালো ফলাফল করেছে এরকম আমি মনে করি না, কিন্তু তারা আসলে যতটুকু না বড়, তার থেকে বড় কথা বলতে তারা পটু। এই যে একটা কথা তারা বললো যে ভারত আওয়ামী লীগ এবং বিএনপি মিলে একসাথে নির্বাচন করেছে। বাংলাদেশে যে 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, কাদের কারণে আমরা সবাই জানি, তাই না? এবং স্বাভাবিকভাবে বিএনপি এখন ক্ষমতায় গিয়েছে, একটা ক্ষমতাসীন দল। তো নাহিদ ইসলাম বা জামাতের আমির যেভাবে কথা বলে, ওইভাবে তো বিএনপি কথা বলবে না। বিএনপি যে সময় ক্ষমতার বাইরে ছিল, বিএনপি তার মতন করে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। এবং এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকে বড় নেত্রী বা বড় নেতা আর কে আছে যে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে? আর কে আছে? নাহিদ ইসলামরা এখন কথা বলতেই পারেন, কথা বলার সেই জায়গাটা পেয়েছেন। এখন তারা বলছেন যে কারচুপি হয়েছে, তারপরে ফলাফল মেনে নিয়েছে। মানে বিষয়টা এরকম যে ধর্ষণ করা হয়েছে এবং সেটাকে মেনে নেওয়া হয়েছে। প্রথমত বলতে হবে নির্বাচন ফেয়ার হয়েছে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এইভাবে বলতে পারে। কিন্তু তারা পুরো নির্বাচনটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করছে, আবার ফলাফল মেনে নিয়েছে। সংস্কার নিয়েও কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে নাহিদ ইসলাম যেমন অভিযোগ করেছেন যে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। আমি সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই। অনেকগুলো বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যায় যে এনসিপি এবং জামাতের চাপে বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল।
এখন বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো স্বাভাবিকভাবে তারা মানবে না। যেমন এই সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপি মানেনি, ওই সময় বিএনপি কিন্তু এটা মানেনি। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, যখন আপনার 4টা প্রশ্ন কিন্তু একটা উত্তর দেওয়া হলো, তখন কিন্তু বিএনপির মহাসচিবের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে বিএনপি যে বিষয়গুলোতে সম্মত হয়েছে সেই সংস্কারগুলো বিএনপি করবে। এখন প্রশ্ন হলো যে এই সংবিধান সংস্কার পরিষদ, এটাতে বিএনপি কি সম্মত হয়েছে? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সাম্প্রতিক সময়ে বলেছেন যে জুলাই সনদের সব প্রস্তাবগুলো অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে। দেখেন, এখন জুলাই সনদে কোনগুলো তারা প্রতিপালন করবে, যেগুলোতে তারা সম্মত হয়েছে। এখন এই যে সংবিধান সংস্কার পরিষদ, তার আগে আসি, দেখেন পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, যেটা স্বাধীন মালিক নিজেই বলেছেন, আইনজীবী, বিখ্যাত আইনজীবী, যে গণভোট সবসময় পরে হয়, কিন্তু এনসিপির চাপে বা জামাতের চাপে গণভোট সরকার একই দিনে করলো, বা আগে করার একটা প্রক্রিয়া ছিল। তো যাই হোক, বিএনপি একই দিনে করার ব্যাপারে বিএনপি সেটা তারা গ্রহণ করলো বা মেনে নিল। আমরাও কিন্তু একই প্রস্তাব দিয়েছিলাম, যেহেতু সরকার কোনোভাবেই গণভোট ছাড়া নির্বাচন দিবে না এনসিপি এবং জামাতের চাপে, যে কারণে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন, এটা বিএনপি মেনে নিল। কিন্তু কথা হলো যে আপনি সংবিধানে তো আগে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যে আপনি কি কি সংস্কার করবেন, সংসদে আলোচনা হতে হবে। আপনি আলোচনা করলেন না, একটা গণভোট করলেন। এখন আলোচনা হওয়ার পরে গণভোট হওয়া দরকার ছিল, যে সংসদে যারা আপনার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা এই বিষয়গুলোতে সম্মত হয়েছে বা জনগণের মতামতটা আমরা নিই। সেই কাজটা কি হয়েছে? আপনি ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, কারা আলোচনা করেছে? জনগণ আলোচনা করেছে, সেখানে রাজনৈতিক নেতারা আলোচনা করেছে। বিএনপি গণভোটে রাজি হয়েছে, বিষয়টি এমন মানে চাপে পড়ে বলা যায় যে ওই সময় তার কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল? আপনি গণভোটে তো বিএনপি একই দিনে রাজি হয়েছে কোন বিষয়ে? যতটুকু সংস্কারে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে অতটুকু বিষয়ে বিএনপি গণভোট চেয়েছিল, নোট অফ ডিসেন্ট সহ। আপনি কি নোট অফ ডিসেন্ট সহ গণভোট করেছেন? রাজি হওয়া কি রাজনৈতিক কৌশল? আমার আজকে মনে হচ্ছে যে এই গণভোটে তো তারেক রহমান সাহেব হাতে ভোট দিতে বলেছেন, এবং উনি ভোট দিতে বলেছেন বলেই হা জয়যুক্ত হয়েছে, এবং এ পর্যন্ত আমরা তার বক্তব্য পাইনি, মানে তারেক রহমান সাহেবের বক্তব্য আমি পাইনি যে উনিতে হাজে ভোট দিতে বললেন এবং সবাই ভোট দিল, এবং ভোট দেওয়ার পর যখন গণভোটে জয়যুক্ত হইল তখন সেখান থেকে আপনি সরে আসার পথ নাই, কারণ আমরা সবাই এগ্রি করছি। আপনি একটা বিষয় যখন রাজি হয়ে যাবেন সেখান থেকে আপনার ফিরে আসার পথ নাই। তাহলে রাজনৈতিক দলগুলোর মাঝে এই বিশ্বাসযোগ্যতার ঘাটতি কেন? ঘাটতি কিছুই না, এখন মনে হচ্ছে যে তারা ভীত সন্ত্রস্ত ছিল বিএনপি, যে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় কিনা। সেই সমস্ত কারণে যদি রাজি হয়ে থাকে তাহলে তো আপনি জনগণের যে কি প্রতিশ্রুতি দিলেন বা জনগণ এটাকে কিভাবে নিবে, কারণ জনগণ তো তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখলো। উনি যখন বলছিলেন ধানের শীষে যেভাবে সিল দিবেন একইভাবে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন, তারপরে হা জয়যুক্ত হয়েছে। সুতরাং আমি মনে করি এটা সব কিছুর ঊর্ধ্বে এখন এটাকে পালন করা, এই মোতাবেক সংস্কার করাটা একেবারে খুবই যৌক্তিক। তা না হলে মানুষের সাথে মানুষ এটাকে প্রতিশ্রুতি ভঙ্গ হিসাবে যদি নেয় তার কনসিকুয়েন্স কি হবে সেটা হয়তো সময় বলবে। ইতিহাসে প্রথমবার জামায়াতের আমির সংসদীয় জোটের নেতাদের নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। এই উপস্থিতি কি নিছক রাষ্ট্রীয় আচার নাকি রাজনীতির ভাষা বদলের ইঙ্গিত? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। জামাত ইসলাম তো তার রাজনৈতিক যে পথে চলা সবসময় কোনো না কোনোভাবে প্রতারণা করে তারা আসলে রাজনীতি করে থাকে। তারা এতদিন বলে আসছিল যে শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দেওয়া এটিকে তারা সবসময় শিরক হিসেবেই মানুষের কাছে প্রচার করেছে। এখন আজকে সেই শিরকের সাথে তারাই তো লিপ্ত হলো। তার মানে এতদিন আসলে তারা যা প্রচার করেছে তার সাথে তারা লিপ্ত হয়েছে, এটি জনগণের সাথে এক ধরনের ধোঁকাবাজি। মূলত জামাত ইসলাম মনে করছে যে শুধুমাত্র একটি ইসলামিক দল হিসেবে তাদেরকে দেশের জনগণ কিংবা আন্তর্জাতিক সমর্থনও তারা আসলে পাবে না। তো সেই জায়গা থেকে তারা তাদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছে। সেই পরিবর্তনের অংশ হিসেবে দেখলাম যে তারা আসলে শহীদ মিনারে ফুল দিতে গেছে। এখন আসলে তারা কি মানে এটি স্বীকার করে কিনা সেটি আমার কাছে মনে হয় তাদের কাছে প্রশ্ন করা উচিত। তবে আমরা দেখলাম যে সেখানে তারা আবার গোলাম আজমের নামেও স্লোগান দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাজ্জাকি ভাই নিশ্চয়ই দেখেছে। তো তারা আসলে বাংলাদেশকে নিয়ে কি ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে তারা
এটি সত্য যে তাদের আসলে বাংলাদেশের প্রতি যে ধরনের ভালোবাসা থাকা দরকার ছিল, মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের থেকে অন্য দেশের প্রতি তাদের বেশি ভালোবাসা। কোন দেশের প্রতি বেশি ভালোবাসা সেটি মনে হয়? তারাই বলতে পারে, আমার কাছে মনে হয়। কারণ রাষ্ট্রের এতদিন বলছে যে রাষ্ট্রের আচার, মানে গতকাল রাতে দেখলাম, মানে আজকে তো গতকাল রাতেই তারা বলছে রাষ্ট্রের আচার। রাষ্ট্রের আচার কেন অতীতে মানে নাই? অতীতে তো জামাত ইসলামের পক্ষ থেকে মন্ত্রী হয়েছে, তখন তো মানে নাই। এখন হঠাৎ করে রাষ্ট্রের আচার তারা মানা শুরু করলো। জামাত ইসলামের, আমি ঝিনাইদহ 4 আসন থেকে ইলেকশন করতে গিয়ে আমি যেটা দেখলাম যে জামাত ইসলাম আসলেই পুরোপুরি প্রতারণার রাজনীতি করছে, মানুষের সাথে ধোঁকাবাজি করছে। বিশেষ করে আপনি নিশ্চয়ই শুনেছেন জান্নাতের টিকিট তারা আসলে বিতরণ করে। তো এবার আমি দেখলাম যে জান্নাতের টিকিটের নামে কাঁচা টাকা দিয়ে তারা ভোট কিনেছে। এবং আমি যে আসন থেকে নির্বাচন করেছি ঝিনাইদহ 4 আসন থেকে, সেখানে আপনি খোঁজ নিতে পারেন, প্রায় আপনার 5 থেকে 6 কোটি টাকা শুধুমাত্র ফেস্টুন লাগিয়েছে। মানে যেখানে আপনি তাকাবেন সেখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন তার ফেস্টুন। অথচ হলফনামা হয়তো সে সর্বোচ্চ 25 লাখ টাকা বা 20 লাখ টাকা দেখিয়েছে, কিন্তু তার প্রচারণার ক্ষেত্রে তিনি এত টাকা ব্যয় করেছেন। দ্বিতীয়ত, যখন মানে সমাবেশে একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, আমাদের যারা ছিল, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, এই প্রোগ্রামে সব থেকে বেশি লোক হয়েছে। এরপরে তারা যখন দেখলো যে না, এখন তো মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে না, এরপরে তারা ওই বাকি তিনটা দিন মিলে তারা হিউজ পরিমাণে ভোট কিনেছে। মানে জামাত ইসলাম এই কাজগুলো করেছে। তারা তো একসময় আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে তারা ওয়েলফেয়ার পলিটিক্স, যেটাকে ওয়েলফেয়ার মেকানিজম, তারা এটা অ্যাপ্লাই করে মূলত মানুষকে বিভ্রান্ত করেছে। যেমন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বৃত্তির নামে শিক্ষার্থীদেরকে এক প্রকার নিজেদের বক্সে বন্দি করা বা ভোট দেওয়ানো, এই কাজগুলো তারা করেছে। বৃত্তি দেওয়া, কেউ অসুস্থ হলে, কার বাবা অসুস্থ হলে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা দান করা, এরপরে তাদের যে হাসপাতাল রয়েছে সেখানে আপনার ফি অর্ধেক করে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। কাজগুলো আমি খারাপ বলছি না, কিন্তু কথা হলো যে একটা ওয়েলফেয়ার স্টেট এবং একটা পলিটিক্যাল পার্টি যখন ওয়েলফেয়ার মেকানিজম ব্যবহার করে, এর ভিতরে আসলে পার্থক্য আছে। একটা স্টেটকে যখন আপনি ওয়েলফেয়ার করবেন সেটা সবার জন্য ভালো, কিন্তু যখন আপনি একটা পলিটিক্যাল পার্টি এই ওয়েলফেয়ার মেকানিজম, মানে কি কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করা, যে কালো টাকার বিরুদ্ধে সবসময় তারা কথা বলে, কিন্তু এই যে ভোটে নির্বাচনে তারা যতগুলো আসন পেয়েছে, আমার কাছে মনে হয় যে তারা একটা প্ল্যান নিয়েছিল। প্ল্যানটা কি? টাকার বিনিময়ে ভোট কেনা। এবং আজকে আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে বলছিলেন যে নির্বাচনী রাজনীতিতে ভোটের আগে কারোর মাথা ঠিক থাকে না, নীতি নৈতিকতা থাকে না। সেই জায়গা থেকে জামাত হয়তো এই কাজটি করেছে। আরো দেখেন, তারা অভ্যুত্থানের পরে যে কাজটি করেছে, তারা আপনার তাদের যে আপনার নারী নেত্রীরা রয়েছে, তারা কি করেছে? তারা মানে আপনার বলা যায় যে তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু বিএনপি বা অন্য দলের বিষয়ে সমালোচনা করেছে যে অমুক দল তো এই কাজ করছে, অমুক দল অপরাধ করছে। তো অপরাধ করা আর অপরাধ সমর্থন করা, ভোট দেওয়া তো একই ধরনের অপরাধ। সুতরাং ওই অপরাধকে তুমি যদি সমর্থন করো, তুমি যাবা জাহান্নামে। আর আমরা ভালো কাজ করছি, আমাদেরকে অন্যায় করে না, অপরাধ করে না, আমাদের এই ভালো কাজকে সমর্থন করলে তোমরা যাবা আপনার জান্নাতে। এইভাবে কিন্তু মানুষকে মগজ ধোলাই করা হয়েছে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করা হয়েছে। ঠিক আমার কাছে মনে হয় ঠিক একইভাবে তারা গত রাতে এই শ্রদ্ধা জানানোর নামে বলা যায় যে এক ধরনের বিভ্রান্তি তারা নতুনভাবে ছড়িয়ে দিচ্ছে। মানুষ কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে যে জামাত ইসলামকে আমরা আগে যেভাবে দেখেছি ওইভাবে দেখবো, নাকি জামাত ইসলামকে আমরা নতুনভাবে দেখবো। দেখা যায় রাশিদ খান যে জামাত পরিবর্তনের রাজনীতিতে অগ্রসর হচ্ছে, না, এটাকে আপনি পরিবর্তন এখনই বলতে পারেন না। আরো 5-10 বছর আমরা দেখি জামাত কি করে। জামাতের তো মুনাফিকের রাজনীতি রয়েছে, তাই না? 86 নির্বাচনে জামাত বলেছিল আমরা যাব না, কিন্তু তারপরে তারা সেই নির্বাচনে অংশ নিয়েছে এরশাদের অধীনে। এবং তারা কিন্তু আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, একসাথে নির্বাচনে অংশ নিয়েছে, বিএনপির সাথে করেছে। অর্থাৎ জামাতের রাজনীতির কোনো আসলে আপনার চরিত্র আছে বলে আমার কাছে মনে হয় না। তাদের